তোমরা না বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, বুঝলে তো? চুপ করে থাকবে না, যে আমি আমি বুঝতে পারছি তোমাদের। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা এটা সবার আগে আমাকে একটু জানাও যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা। দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে। দেখো আমি তোমাদেরকে পড়াবো আজকে মিডিয়েভাল ফিলসফি। তো আমি তোমাদের পড়াবো মিডিয়েভাল ফিলসফি। মিডিয়েভাল ফিলসফিতে আমি তোমাদের যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব, আমি আমার পড়ানোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিই। তোমরা জানো আমি পড়ানোর আগে এমনটাই বলি যে আমি পড়ানোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এই ভাগের মধ্যে আমরা আজকে কি কি বিষয় পড়বো, খুব মাথা ঠান্ডা করে বোঝো যে আজকে আমরা কি নিয়ে পড়ছি, এবং খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এটুকু তোমরা মাথায় রাখো যে আজকে আমরা কি কি পড়বো। আমি তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? স্ক্রিন শেয়ারে এমন অনেক বিষয়বস্তু লেখা আছে যেগুলো তোমরা পরবর্তীকালে পড়তে পারবে, মানে এখন তোমাদের ধরে ধরে বোঝানোর কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হয়। পরবর্তীকালে বাড়িতে বসে বসে একদম নির্দ্বিধায় পড়ো, কোনো চাপ নেই। এখন মানে এটা অনেকটা বড় আছে, তো মানে 22টা মতো স্লাইড আছে, অনেকটা বড় বিষয় আছে, অতটা আমি বোঝানোর সময়ও নেই। আমি এর মধ্যে থেকে ট্রিক্স এন্ড টিপস গুলোকে দেবো যে হ্যাঁ এই এই কি পয়েন্টটা দেখে তুমি এই উত্তরটা করতে পারবে। মানে আমি এরকম ভাবেই পড়াই। এই এই টার্মটা, এই নির্দিষ্ট টার্মটা দেখলে উত্তরটা এটা হবে। বোঝাতে পারলাম তো? মানে এই টার্মটা দেখে তুমি উত্তরটা তুমি নির্দেশ করতে পারো যে হ্যাঁ এটা মানে এইটা, অন্যটা নয়। ঠিক আছে? সেইগুলো আমি আমি তোমাদের ধরে 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 বিষয়গুলো বোঝাবো। এইভাবে চলবো। এবং আহ, আমার নির্দিষ্ট যে খাতা, মানে আমিও তো পড়াশোনা করেছি, আমারও নির্দিষ্ট যে খাতা, তার মধ্যে থেকে কিছু বিষয় আছে যেগুলো আমি ধরে ধরে লেখাবো। এটাও বোঝাবো এবং একই সাথে ওটাও লেখাবো, বলবো যে এটা লেখো, এরকমটাও বলবো। এবং বলবো যে এটার স্ক্রিনশট নাও, তোমাদের স্ক্রিনটা বলবো যে এটার স্ক্রিনশট নাও, সেটা তোমরা স্ক্রিনশট নেবে। এবং পুরোটা যখন আমি তোমায় বুঝিয়ে দিলাম বা বুঝিয়ে দেওয়া হয়ে যাবে, তারপরে মানে একদম শেষের পোর্শনে এসে অনেকের মনে হবে যে না ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গেছি বা বোর হয়ে গেছি, আমি আজকে চলে যাই। তো তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা, তারা চলে যেতে পারে সেই মুহূর্তে। কিন্তু আমি ওই মুহূর্তে আমি যেটা করবো, আমি আজকে যতটুকু পর্যন্ত পড়ালাম বা বোঝালাম, তার মধ্যে থেকে তোমাদের প্রশ্ন ধরবো। কি রকম প্রশ্ন? না যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে বা এসেছে বা আসতে পারে, এই ধরনের প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করবো। তোমরা জানো যারা আমাদের আমার কাছে মূলত একটু আধটু বুঝেছো, মানে পূর্ব থেকে জানো যে আমার 1 ঘন্টাই পড়াই বা 1.5 ঘন্টা পড়াই, যতটুকু পড়াই না কেন ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায়। তার বাইরে গিয়ে তাকানোর কোনো প্রয়োজন নেই। মানে আমি জানি আজকালকার দিনে সবাই ব্যস্ত, সুতরাং সেই ব্যস্ততার দিকে তাকিয়ে আমি মনে করি যে এক্সট্রা বাইরে সময় দেওয়ার দরকার নেই বলে আমার মনে হয়। যে হ্যাঁ এখনকার পড়াটা এখনই হয়ে যাবে, আর আহ, পরে আর সময় দেওয়ার দরকার নেই বলে আমার মনে হয়। ওকে। তো আমাকে তোমরা একটুখানি ইয়ে করতে দাও, একটু সেট করে নিতে দাও যে আমি কোন কোন পার্টগুলো তোমাদেরকে দেখাবো। আচ্ছা আমি তোমাদের আজকে পড়াবো অগাস্টেন, অ্যানসলেম আর হচ্ছে অ্যাকুইনাস। মিডিয়েভাল ফিলোসফিতে এই কটা পার্ট তোমাদেরকে পড়াবো। আর একটা পেপার কোথায় গেল? আর একটা পেপার নিয়ে বসেছিলাম, পেপারটা খুঁজে পাচ্ছি না হাতের কাছে। ওই পেপারটাও তোমাদের জন্য জরুরি ছিল একটুখানি। তোমরা আমাকে একটুখানি সময় দাও, মানে জাস্ট একটুখানি, মানে একটুখানি, হাফ সেকেন্ডও না, আমি দেখি আমার দেরাজে আছে কিনা। একটা পেপার নিয়ে বসেছিলাম সকালের দিকে, আমাকে একটু দাও, জাস্ট একটু দাও। ঠিক আছে। একটা অন্য একটা পেপার পেলাম। এই পেপারটা নিয়ে আমি সকালে দেখছিলাম যে তোমাদের এই জিনিসটা উম, দেখাবো, মানে ধরে 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 বিষয়গুলো বোঝাবো। যাই হোক, উম, চলো এবার তাহলে আমরা মেন জায়গায় যাই, যে কোন বিষয়টা তোমাদেরকে পড়াবো। কেমন? আচ্ছা তোমরা, আমি আবারও বলছি তোমাদের কিন্তু আমি একটু লেখাবো। তোমরা বাবু খাতার মধ্যে সবার প্রথমে হেডিং করো যে সেন্ট অগাস্টাইন, ব্যাস। এই এতটুকু হেডিং করো এবং আমি যা যা বলছি তা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকো। দেখো সেন্ট অগাস্টিন বলো বা আমরা আজকে যে তিনজন ফিলোসফারকে নিয়ে আলোচনা করতে চলেছি, এই টাইম পিরিয়ডটা এমনই একটা পিরিয়ড ছিল, জানো তো? যে টাইমটা কি ছিল বলো তো? ওয়ান কাইন্ড অফ অরাজকতা। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ অরাজকতা। তোমরা মনে করবে যে না কেন, এখানে তো মানে ঐশ্বরিক বিষয়বস্তু আলোচনা চলছে, কিংবা পোপ, পোপ জাতীয়, মানে এরা তিনজনই পোপ ছিলেন। পোপ মানে বোঝো তো, ওই যে সেই সাদা রঙের ড্রেস পরে, ঠিক আছে?
পোপ জাতীয় তারা ছিলেন, তাহলে এখানে কি করে অরাজকতা চলছে? এক ধরনের অরাজকতা এটাই যে এনারা কি বলছেন বলতো, এনারা বলছেন যে আমার সামনে যা যা কিছু বিষয়বস্তু আছে, আমি এবং বাদবাকি পুরোটা গোটা ওয়ার্ল্ড সবটাই গড সৃষ্টি করেছেন এবং গড দ্বারা নিয়ন্ত্রিত। মানে ওনাদের কেন্দ্রের মধ্যে, মানে একদম ওদের চিন্তা ভাবনা বা যাই বলো না কেন, কেন্দ্রে মানে একেবারে, মানে হয় না যে একটা সূত্র আবিষ্কার করা হলো এবং তাকে কেন্দ্র করে তার ভাষ্য, তাৎপর্য, টিকা টিপ্পনী আসছে। এদের ক্ষেত্রে তা না, এদের ক্ষেত্রে হচ্ছে সবার প্রথমে বলছে গড, এবং গডকে ধরে তারপরে তার সাইডে নানান ধরনের বিষয়বস্তু আসছে। বুঝলে তো? এটাকে তোমার মাথায় আগে সেট করে নাও, যে আমি এখন যেটা বোঝাতে চলেছি, এনাদের তিনজনেরই কেন্দ্রে রয়েছে গড, এবং এই গডকে কেন্দ্র করে এদের থিওরিগুলো সবকিছু আসছে। এতটুকু তোমার মাথার মধ্যে বসিয়ে নাও, তাহলে তোমার পরবর্তীকালে আমি যা যা কিছু বলতে চলেছি সেটা বুঝতে তোমাদের পক্ষে সুবিধে হবে বলে আমার ব্যক্তিগত মত। দেখো, ইন্ট্রোডাকশন তো এই পার্টটা যাই হোক, এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই 500 থেকে 1500 সির মধ্যে আমরা ঘোরাফেরা করব, যে এইটুকুর মধ্যে, যে আজকের আমাদের পার্টটা, যে মিডিয়েভাল যে পার্টটা, এই পার্টটা আমরা এখানে দেখাশোনা করবো আর কি, মূলত। ঠিক আছে? এই যে মিডিয়েভাল ফিলোসফি যে পার্টটা রয়েছে না, এইখানে আমরা অগাস্টিন পড়বো, অ্যাকুইনাস পড়বো, ঠিক আছে, এই ধরনের ম্যানসলেম পড়বো। কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো, এরা পুরোটাই খ্রিশ্চানিটি বা হচ্ছে বলবো যে রিলিজিয়ান দ্বারা সবকিছু, এদের এদের আদ্যপান্ত সবকিছু রয়েছে। মানে রিলিজিয়ানের বাইরে এরা কেউ তাকাচ্ছেই না। তোমাদের যদি কারো মনে হয় যে এটা স্ক্রিনশট তুলবে, আমি বলবো তুলো না। এরপরে যখন যখন ওই নির্দিষ্ট ফিলোসফারের পার্টগুলো আসবে তারা তুলো, আর যারা পেইডে রয়েছে অর্থাৎ ব্যাচ 4 আর ব্যাচ 5, তোমাদের তোলার দরকার নেই। তোমরা কেউ স্ক্রিনশট নিও না, তোমরা এমনিই পেয়ে যাবে। তোমরা মন দিয়ে শোনো এবং তোমাদের তোমরা রেকর্ডও পেয়ে যাবে, তো তোমাদের এগুলো দরকারও নেই। তোমরা জাস্ট মন দিয়ে শোনো এবং হচ্ছে পারলে নোট করতে থাকো, সেটা কাজে দেবে। বাদ বাকি যারা আছো তারা তোমরা সবটুকু নিতে থাকো, ইন ফিউচার কাজে লেগে যাবে। তো দেখো, এখানে আমরা যেটা দেখবো, এরা খুবই পরিমাণে কি বলতো খ্রিশ্চানিটি দ্বারা প্রভাবিত। এবার তোমাদের তো মনে হবে, আচ্ছা এখানে তৎকালীন সময় কি অন্য কোনো ধর্মের প্রভাব ছিল, যার জন্য কি খ্রিশ্চানিটির বিষয়গুলো ছিল? একটা কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই টাইম পিরিয়ডটা এমন ছিল না যে টাইম পিরিয়ডে স্বাধীনতা বলতে কিছু নেই। যদি তুমি কোনো বিষয়বস্তু লেখো এবং সেই লেখার কেন্দ্রে যদি তুমি গডকে না রাখো, তাহলে তোমার লেখা পাবলিশই হবে না। ঠিক আছে? বাদ দিয়ে দেওয়া হবে। ফর নিচ্ছে যদি আমরা পরবর্তীকালে তোমরা যদি দেখবে, সেই সব কালেও তোমরা দেখতে পাবে যে অ্যানালিটিক পার্টে রয়েছে, যে এই পার্টটা এমনটাই একটা অন্ধকারময় যুগ একটা রয়েছে। ঠিক আছে? যে যুগের মধ্যে যে মানে খ্রিশ্চানিটির প্রভাব ভীষণ পরিমাণে। তুমি খুব স্বাভাবিকভাবে বেকন নামক একজন দার্শনিককে তুমি আজকাল দেখতেই পাবে না, মানে খুঁজেই পাবে না। আমি জাস্ট মানে ফর এক্সাম্পল আমি বলতে পারি যে ডেকার্তের আগে বেকন নামক একজন দার্শনিক ছিলেন, এবং যিনি কি করছেন বলতো, যিনি করছেন এই যে ফিলোসফি, ওয়েস্টার্ন যে ফিলোসফি, সেই ফিলোসফিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। নো ডাউট উনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং তারপরে একটা অন্ধকারময় যুগ থাকে এবং তার পরবর্তীকালে ডেকার্ত আসেন, এবং তাই জন্য তাকে বলা হয় যে না, তিনি হচ্ছেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। কিন্তু তা নয়, তার আগে কিন্তু বেকনের যে একটা হিউজ একটা স্ট্রাগল ছিল, একটা তার লাইফের একটা স্ট্রাগল ছিল। আমরা অনেক সময় বলি না যে একজন পিতা বা একজন মাতা সে যদি কখনো সফল হয়ে যান কোনো একটা ক্ষেত্রে, তার পরবর্তীকালে তার সন্তানাদি যারা থাকেন তারা কিন্তু একে একে সেই রকম সফলতার দিকে যায়। পিতা মাতা বা যে যে আরা আছেন, তাদেরকেও হয়তো তারা সফল হলে পরবর্তী জেনারেশন ঠিকঠাক ভাবে যায়। ঠিক তেমনি সেই রকম সিচুয়েশনে বেকন হচ্ছেন এমনই একজন পিতা, যে ব্যক্তি কিনা এই চেষ্টার মধ্যে দিয়ে গেছেন কিভাবে ফিলোসফিকে এগোনো যায়, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো তার যে সময় পিরিয়ডটা ছিল সে তোমরা পড়ে দেখবে, যে আমি আমি একসময় পড়ছিলাম, খুব ভালো লাগছিল। যে ওই তোমার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফিতে, যে বেকন এতটা স্ট্রাগল করেছে, এতটা পরিমাণে স্ট্রাগল করেছে, এবং তার পরবর্তীকালে গিয়ে চলে আসলো যে তোমার
মানে খুব ইজি হলো ব্যাপারটাকে, ইজি হলো ডেকার্তের পক্ষে ইজি হলো বিষয়টাকে। বেকন কেন দাঁড়াতে পারলেন না? কারণ হচ্ছে এই খ্রিশ্চানিটির একটা প্রভাব ছিল, মানে তার উপর প্রভাব দেওয়া হয়েছিল যে না, তুমি এই ধরনের বিষয়বস্তু তুমি আলোচনা করতে পারবে না, আমাদের সমাজে নিষিদ্ধ। তার অনেক থিওরিকে ডিনাই করে 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 বাদ দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীতে তোমরা জানো রাজা রানীর প্রভাব কতটা পরিমাণে ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা যে পার্টগুলো দেখবো সেটা হচ্ছে এইখান থেকে। অগাস্টিন, অগাস্টিনের যে সাল টানা ছিল সেই সালটা এটা আমার মনে হয় না সাল দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যদি আসে তাহলে আমার মনে হয় কেবলমাত্র বিপিএসসি তে হলে হতে পারে, নেটের জন্য নয়। ঠিক আছে, নেটের জন্য নয়, নেটের জন্য যে প্রশ্নগুলো সেগুলো আমি পরে আলোচনা করছি। ঠিক আছে, বিপিএসসি এবং নেটের জন্য আমি বলতে থাকবো যে এটা বিপিএসসির জন্য, এটা নেটের জন্য। ঠিক আছে, দেখো অগাস্টাইন যে মিডিয়েভাল মানে ফিলোসফিতে যিনি রয়েছেন, তার এই পার্টটা না তোমরা এটা স্ক্রিনশট তোলো। ঠিক আছে, এটা স্ক্রিনশট তোলো, এই পার্টটা। আমি তোমাদের কয়েকটা বিষয় বলছি বাবু, তুমি দয়া করে এটা স্ক্রিনশট তুলেছো আদার্সরা, এবং আমি তোমাদের দয়া করে বলছি বাবু, এবার তুমি খাতা পেনটা খোলো, জাস্ট লেখো। অগাস্টিন তুমি খাতার মধ্যে ইয়ে করেছো, লেখো। বিবেকানন্দের কাছে এটা হয়তো দ্বিতীয়বার বা তৃতীয়বার লেখা হবে সম্ভবত, বাদ বাকিদের কারো কাছে একবার অথবা কারো কাছে নেই। চলো লেখো। তার বুকস যে দুটো আমরা পাই, এই দুটো বই আমাদের এই ক্ষেত্রে প্রযোজ্য, মানে আজকে আমার যে নোটসটা বানানো এই বুকস গুলো থেকেই প্রায়, সেটা হচ্ছে এক নম্বর দ্য সিটি অফ গড, আর দুই নম্বর হচ্ছে দ্য কনফিউশন। এক নম্বর হচ্ছে দ্য সিটি অফ গড, আর দুই নম্বর হচ্ছে কনফিউশন। এক নম্বর হচ্ছে দ্য সিটি অফ গড, জিওডি গড, এবং দুই নম্বর হচ্ছে কনফেশন, CONFESSIONS, কনফেশন। তাহলে অগাস্টিনের দুটো বই আমাদের পাঠ্য, অনেক বই আছে বাবু, সেসব আমার জানার দরকার নেই, আর আমিও খুঁজে দেখিনি, বিশ্বাস করো। তুমি যদি বলো হ্যাঁ দাদা তুমি কি খুঁজেছো, না সত্যি বলো আমি খুঁজে দেখিনি, দেখার প্রয়োজনও মনে করি। আমাদের ক্ষেত্রে দুটো বই প্রযোজ্য, সেটা হচ্ছে দ্য সিটি অফ গড আর হচ্ছে দ্য কনফিউশন। এটা লিখেছো, যেটা এটা তুমি এক নম্বর লেখো। তবে দুই নম্বরে একটা পার্ট লেখো, জাস্ট দুই নম্বর দাও খাতার মধ্যে, দিয়ে সেখানে লেখো অগাস্টিন ছিলেন প্লেটো এবং অ্যারিস্টটল পন্থী। এটুকুই লেখো। কেন বলছি পরে আমি সব বলে দেবো, চিন্তা করতে হবে না, ধরে ধরে বলবো। অগাস্টিন ছিলেন প্লেটো এবং অ্যারিস্টটল পন্থী। অগাস্টিন ছিলেন প্লেটো এবং অ্যারিস্টটল পন্থী। ওকে, তিনি না, তিনি মানে হয় না যে আমরা অনেক সময় বলি যে প্রদীপের নিচে কালো কালো অন্ধকার থাকে, তাই না? নিকষ কালো অন্ধকারটা কোথায় থাকে না, প্রদীপের নিচেই থাকে। তাই তুমি যখন গুডকে ব্যাখ্যা করছো, তার মানে তোমাকে ব্যাডকে বা ইভিলকেও ব্যাখ্যা করতে হবে। খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? তুমি যখন গডকে ব্যাখ্যা করছো, তার মানে গডের বিপরীত পোর্শনে যে রয়েছে ইভিল, ঠিক আছে, দুষ্টু কিছু, শয়তান, শয়তান জাতীয় কিছু, তাকেও ব্যাখ্যা করতে হবে। তাহলে খুব স্বাভাবিকভাবে অগাস্টিন কিন্তু গড এবং ইভিল, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। নেক্সট তিন নম্বর দিয়ে যদি তুমি একটা পয়েন্ট করো, তাহলে সেখানে তুমি লেখো যে অগাস্টিন গড এবং ইভিল এই দুটি পার্টকে ব্যাখ্যা করেছেন। প্লিজ লেখো, এটা তোমাদের কাজে দেবে। অগাস্টিন কি করছেন, গড এবং ইভিল এই দুটি পার্টকে ব্যাখ্যা করছেন। আমরা সিটি অফ গড আর যে কনফিউশন থেকেই পড়ছি। খুব ইম্পর্টেন্ট এই 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 পাঁচটা খুব ইম্পর্টেন্ট, খুব ভাবনা চিন্তা করেই এটা এনেছি, এখান থেকে পরীক্ষায় এসেছে, মানে নেটের পরীক্ষাতে এসেছে। এইটা জাস্ট এই লাইনটা তুলে দেবে, বা এই রকম চারটে বা পাঁচটা তোমাকে দিয়ে দিল, দিয়ে বা হয়তো কোনো একটা অন্য কিছু ঢুকিয়ে দিল এর মধ্যে, দিয়ে বলে কোনটা নয়। ঠিক আছে, সেরকম প্রশ্নও দেবে, যদিও বিপিএসসি তে নয়। ঠিক আছে, তো নেটের ক্ষেত্রে বলছি, মিডিয়েভাল ফিলোসফিতে। আচ্ছা যাই হোক, তারপর এটা তুমি লেখো, ইভিল সম্পর্কে, ইভিল সম্পর্কে তার তিনটি মত ছিল, সেই মতগুলি লেখো। তুমি লেখো যে ইভিল সম্পর্কে অগাস্টিনের তিনটে মত বলে একটা হাইপেন দাও। ঠিক আছে, প্লিজ। যার ভীষণ মানে ইয়ে হয় না যে আমার আজকে ভীষণ কাজের চাপ, পারছি না পড়তে, তারা জাস্ট লিভ নিয়ে নাও, আমাকে বলবার কোনো প্রয়োজন নেই, মেসেজও করবে না, জাস্ট লিভ নিয়ে নাও। কিন্তু যার প্রয়োজন আছে সে থেকে যাও। দেখো যে ইভিল সম্পর্কে অগাস্টিনের তিনটি মত দিয়ে জাস্ট একটা মানে আমাকে একটা ছোট্ট একটা হাইপেন দাও। দেওয়ার পর এরকম ABC করে তুমি লিখতে থাকো। হ্যাঁ, এ দিয়ে লেখো, এ দিয়ে পয়েন্ট পয়েন্ট করে জাস্ট লেখো। লেখো ইভিল ইজ দ্য নেসেসারি, ইভিল ইজ দ্য নেসেসারি, ইভিল ইজ দ্য নেসেসারি
খুব আসে, বিশ্বাস করো, যে কটা লেখাচ্ছি আজকে বা যে কটা দিচ্ছি খুব আসে, শুধু লাইন তুলেই দেয়, বুঝলে তো? এই ক্ষেত্রে কি করে বলো তো, শুধু লাইন তুলেই দেয়। তো ইভিল ইজ দ্য নেসেসারি ফর দ্য এনহ্যান্সমেন্ট, ফর দ্য এনহ্যান্সমেন্ট, evil is the necessary for the enhancement, evil is the necessary for the enhancement of the greater good, of the greater good, evil is the necessary for the enhancement of the greater good, of the greater good, GWT good, full stop। আমি আরেকবার বলছি, দিয়ে আমি বি নম্বরে যাব না। ইভিল ইজ দ্য নেসেসারি ফর দ্য এনহ্যান্সমেন্ট অফ দ্য গ্রেটার গুড। এবার বি নম্বরে আসো। ইভিল ইজ রিগার্ডেড, ইভিল ইজ রিগার্ডেড, evil is regarded as a privative good, as a privative good। এত কিছু লেখার সময় হয়নি আমার, কতই বা লিখবো, আমিও মানুষ, কিছু জিনিস লিখিয়ে দিতে হয়, তাহলে মাথায় থাকে, খাতায় থাকলে মাথায় থাকে। ইভিল ইজ রিগার্ডেড অ্যাজ এ প্রাইভেটিভ গুড, ইভিল ইজ রিগার্ডেড অ্যাজ এ প্রাইভেটিভ গুড, ইভিল ইজ রিগার্ডেড অ্যাজ এ প্রাইভেটিভ গুড। আচ্ছা, এটা তো বি নম্বর হলো। নেক্সট সি নম্বর, সি, সিটা একটু বড়। ম্যান হিজ রেসপন্সিবল, কিন্তু সহজ। ম্যান হিজ রেসপন্সিবল, ম্যান হিজ রেসপন্সিবল, ম্যান হিজ রেসপন্সিবল ফর মোরাল ফ্রম, ফর মোরাল ফ্রম, সরাই, এটাও স্ক্রিনশট নেবে। ম্যান হিজ রেসপন্সিবল ফর মোরাল ফ্রম, শো উই শুড, শো উই শুড, SHOULD, প্লিজ কমেন্ট করো না, আমি দেখতে পাচ্ছি না। শো উই শুড নট ব্লেম, not blame God for this world, not blame God for this world। আমি আবারও রিপিট করছি, দুবার রিপিট করব। ম্যান হি ইজ রেসপন্সিবল ফর মোরাল ফ্রম, সো উই শুড নট ব্লেম গড ফর দিস ওয়ার্ল্ড। আরো একবার রিপিট করছি, লাস্ট বার। ম্যান হি ইজ রেসপন্সিবল ফর মোরাল ফ্রম, সো উই শুড নট ব্লেম গড ফর দিস ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, এবার এটা তোমরা তো তুলেছো, স্ক্রিনশটটা তো নিশ্চয়ই নিয়েছো। গড সম্পর্কে অগাস্টিনের এই যে কতগুলো মতবাদ ছিল, এই মতবাদটাকেও তোমরা স্ক্রিনশট নাও, এবং এটার মানে সংক্ষেপিত একটা আকার, সেটা আমি বলছি, সেটা তোমরা লেখো, ঠিক আছে? লেখো, ওটা কাজে দেবে। আচ্ছা, অগাস্টিন টেলিওলজিক্যাল আর্গুমেন্ট ছাড়াও কসমোলজিক্যাল আর্গুমেন্ট, কমা, যতটুকু বললাম লেখো। অগাস্টিন টেলিওলজিক্যাল আর্গুমেন্ট ছাড়াও কসমোলজিক্যাল আর্গুমেন্ট, কমা, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, কমা, প্লেটোনিক আর্গুমেন্ট, প্লেটোনিক আর্গুমেন্ট, প্লেটোনিক আর্গুমেন্ট, এবং এবং ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এবং ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এবং ইউনিভার্সাল কনস্ট্যান্ট দিয়ে ঈশ্বরকে ব্যাখ্যা করেছিলেন, দিয়ে ঈশ্বরকে ব্যাখ্যা, মানে তার ঈশ্বর সম্পর্কে যে তথ্য ছিল, সেই সরি, তথ্য নয়, তত্ত্ব ছিল, সেটিকে তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। টেলিওলজিক্যাল আর্গুমেন্ট দিচ্ছেন, এছাড়াও কিন্তু কসমোলজিক্যাল আর্গুমেন্ট, প্লেটোনিক আর্গুমেন্ট, মানে প্লেটোর যে যে দৃষ্টিভঙ্গি,
সামান্য সম্পর্কিত সেই দৃষ্টিভঙ্গি, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এগুলো দিয়ে তিনি ঈশ্বর সম্পর্কিত মতবাদ ব্যাখ্যা করবেন, ঈশ্বর সম্পর্কিত মত দিচ্ছেন। আর একটা আমি তোমাদেরকে কোটেশন লেখাবো এবং তারপরেও আরো বেশ কিছু জিনিস লেখাবো পরবর্তীকালে, যখন এই প্রশ্ন করতে 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 এগোবো। আর একটা কোটেশন তোমরা লেখো, এটা আমি বেশ কয়েকবার দেখেছি অন্যান্য পরীক্ষায়। তো এটা তোমরা লেখো: গড ডাস নট ক্রিয়েট ইভিল, গড ডাস নট ক্রিয়েট ইভিল, গড ডাস নট ক্রিয়েট ইভিল, কমা, God does not create evil, comma, but has to permit evil, but has to permit evil, but has to permit evil। আমি বললাম না, আমি পড়ানোর শুরুতেই আমি বললাম যে প্রদীপের তলায় কিন্তু অন্ধকার থাকে, তাই না? তুমি খুব স্বাভাবিকভাবে দেখো, যদি বোঝো, আমরা সবাই বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, ঠিক আছে? খুব মানে আমি 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 বিশ্বাস করো, আমি ওই এমন মানুষ নই যে কোনো মানে বইতে যে উদাহরণটা দেওয়া রয়েছে অর্থাৎ ঘটপট, আমি সেই ঘটপটের উদাহরণ তোমাদের সামনে প্রেজেন্ট করবো, এটা আমি নই, আমি এমনটা পছন্দ করি না। তো দেখো, আমি বর্তমানের সাথে রিলেট করে দেখি, তাহলে দেখো, আমরা সবাই আহ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে বর্তমানে যুক্ত, সোশ্যাল মিডিয়া ছাড়া বর্তমানে আমরা কেউ নেই এমনটা ধরে নিতে পারো। সে হোয়াটসঅ্যাপ হোক এবং অন্যান্য যাই হোক না কেন, আমরা যখন কখনো কোনো ছবি দিই বা ছবি শেয়ার করি, তখন সেক্ষেত্রে এমনটা তো নয় যে ছবিটা আমার খুব বিকৃত রয়েছে, ঠিক আছে? বিকৃত রয়েছে, চোখ বেঁকে গেছে, মুখ বেঁকে গেছে, নাক উঠে গেছে, এরকম টাইপের কোনো ধরনের ছবি কিন্তু আমরা দিই না বা নিজেকে ওই রকম ভাবে রিপ্রেজেন্ট করি না। কিন্তু আমরা যখন খুব ভালো মতো একটা ছবি তুলি, দেখবে যে সেই ছবিটা আমরা দিচ্ছি। অর্থাৎ একটা এমনই একটা আয়নার সামনে তুমি দাঁড়াচ্ছ, যার পেছন দিকটা পুরোটা পরিমাণে অন্ধকার রয়ে গেছে। গডকে যখন তুমি ব্যাখ্যা করতে যাচ্ছ, ঠিক সিমিলারলি তোমাকে ইভিলকে ব্যাখ্যা করতে হচ্ছে যে ইভিল জিনিসটা কি। তার বিপরীত, গড যদি সব ক্ষেত্রে ভালো 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 হয়, তাহলে কিন্তু ইভিল কিন্তু তার তদ বিপরীত, যেখানে কোনো ভালো বিষয়টা কিন্তু নেই, ঠিক আছে? গডকে তুমি সম্পূর্ণ পরিমাণে জেনে যাবে এমনটা একদমই নয়, কিন্তু হ্যাঁ, গডকে জানতে গিয়ে তুমি ইভিলকে জেনে ফেলছো বা ইভিল বিষয়টা কি সেটা জেনে ফেলছো। এটাই কিন্তু অগাস্টিন বলছেন, যে তুমি গডকে জানতে গিয়ে কিন্তু ইভিলকে তোমার জানা হয়ে যাচ্ছে, এই বিষয়টা, ঠিক আছে? নেক্সট আমরা যে পার্টে যাব সেটা হচ্ছে অ্যানসলেম। দেখো, আমরা কিন্তু এখনো শেষ করিনি, মানে অগাস্টিন শেষ হয়নি, আমি তোমাদের লেখাচ্ছি, দাদা এখনো আমি লেখাচ্ছি, অনেক দাদা বাকি আছে। কোর্টের শেষেরটা দাদা। লাস্ট কোটেশনটা বলবো আর একবার: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। God does not create evil, God does not create evil, but has to permit evil, কমা দিয়ে লিখবে but has to permit evil, PERMIT, permit evil, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? দেখো, যদি তোমার পরীক্ষার প্রশ্ন, আমি অ্যান্সারে আসার আগে আমি আর একটা বার অগাস্টিনে আমি একটু যাই। অগাস্টিনে আহ, অগাস্টিন কিন্তু, আমি বলেছি দেখো, অগাস্টিন কিন্তু প্লেটোর সমর্থক ছিলেন, ঠিক আছে? তোমরা একটু এটা একটা একটা ব্র্যাকেটিং করে একটা সাইডে লেখো তো। হয় না, আমরা ছোটবেলায় এরকম করতাম, রাফ বলে একটা সাইডে করতাম না, মনে পড়ে? দিয়ে এই পাশে তার পাশে অঙ্কটা করতাম, রাফ বলে করতাম না, রাফ রাফ বলে করতাম। আমি তো করতাম, আমি জানি না তোমরা করতে কিনা। তো যাই হোক, এরকম একটা পাশে একটা জিনিস লিখে রাখো, জাস্ট রুলস বলে লিখে রাখো। তো লেখো, প্লেটোর সমর্থক, 1 নম্বর দাও প্লেটোর সমর্থক, আর 2 নম্বর দাও অ্যারিস্টটলের সমর্থক, এরকম ভাবে লেখো। লেখো তো প্লেটোর সমর্থক, আর এই জায়গাটা লেখো অ্যারিস্টটলের সমর্থক বলে লেখো তো। লেখো প্লেটোর সমর্থক বলে লেখো, আর একটা জায়গায় অ্যারিস্টটলের সমর্থক বলে লেখো। প্লেটোর সমর্থকের পাশে লেখো অগাস্টিন, এখানটা লেখো অগাস্টিন, আর কমা দিয়ে লেখো অ্যানসলেম। দেখবে মানে আজকেই পড়া দেখবে পুরো মুখস্থ হয়ে যাবে। প্লেটোর সমর্থক দিয়ে লেখো অগাস্টিন আর হচ্ছে অ্যানসলেম। খুব স্বাভাবিকভাবে তুমি যদি প্লেটো পড়ে থাকো, প্লেটোর মানে উক্তি, প্লেটোর যুক্তি সব দেখবে এরা স্বীকার করে নিচ্ছে, নো ডাউট স্বীকার করছে হুবহু। কেন করছে, কিভাবে করছে, যখন প্রশ্ন পড়াবো, প্রশ্ন যখন বোঝাবো, দেখবে হয়ে গেছে, আজকের পরে হয়ে গেছে, আর চাপ নিতে হবে না। এই পার্টটা নিয়ে তো আমার তো মনে হয়
6 মাসে নিতে হবে না। আর অ্যারিস্টটলের সমর্থক দিয়ে লেখো অ্যাকুইনাস। অ্যারিস্টটলের সমর্থক দিয়ে লেখো অ্যাকুইনাস। হুম। ওকে, এবার দেখো কয়েকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি, কেমন? আহ এই যে সিটি অফ গড যে গ্রন্থটা ছিল, এটা তুমি জাস্ট বলছি, হ্যাঁ, লিখতে হবে না, মেন জিনিস লিখিয়ে দিয়েছে, আরো কিছু পরে একটু লেখাবো। সিটি অফ গড, এইখানে তিনি কি বলছেন বলতো? এইখানে তিনি আলোচনা করছেন যে ঈশ্বরের, আর দেখো সিটি অফ গড মানে কি, ঈশ্বরের রাজ্য। তাহলে ঈশ্বরের রাজ্যে পাপের রাজ্যও আছে। ঠিক আছে, যারা যারা পাপ করছেন তারা শাস্তি পাবে, উপযুক্ত শাস্তি পাবে। কি শাস্তি? নরকে যাবে। ঠিক আছে, নরকে যাবে। তো এইরকম অনেকগুলো ওয়ার্ড আমরা পাবো, এসআইএন, সিন, এই জাতীয় ওয়ার্ড, এরকম টার্ম আমরা পাবো, যেগুলো আমরা একটু পরে আলোচনা করছি। দাঁড়াও, একটু সময় দাও আমাকে। তো ঈশ্বরের রাজ্য, রাজ্যের মধ্যে যারা পাপ করবে, মানে ঈশ্বরের রাজ্য মানে আমাদের এই রাজ্যের মধ্যে যারা পাপ করবে, তারা যাবে কোথায়? তারা যাবে হচ্ছে নরকে। তাহলে উনি এরকম পাপ আর পুণ্যকে কল্পনা করেছেন। আমি আবারও বলি, রিপিট করছি, উনি কি করেছেন? পাপ আর পুণ্যকে এরকম কল্পনা করে ফেলেছেন। ওকে, ক্লিয়ার? এমনটা হয়ে গেছে বা হচ্ছে এমনটা কিন্তু দেখায়নি, কল্পনা করেছেন, কেমন? আর কনফেশন যে গ্রন্থটা ছিল, সেই গ্রন্থের মধ্যে উনি বেসিক্যালি টাইমকে নিয়ে আলোচনা করেছেন। সময়, তুমি যদি এই সময়ে এই ভালো কাজটি করো, তাহলে পরবর্তী সময়ে তুমি এই ভালো ভালো ফিডব্যাকটা বা ভালো কিছু পাবে, যেটা ঈশ্বর তোমাকে দেবেন। বুঝতে পারছো তো? যে উনি টাইমকে বেস করছেন। যে আমি আবার রিপিট করছি, কনফেশন গ্রন্থে তিনি মূলত যেটা দেখাচ্ছেন টাইম, বা টাইম কি বলে, টাইম, কাল, কাল বিষয়ক আলোচনা করছেন। যে তুমি যদি এই টাইমে এই ভালো কাজটা করো, তাহলে পরবর্তীকালে তোমার সাথে এই ভালোটা হবে। তাহলে দেখো, এই সময় ওই সময়, অর্থাৎ কাল নিয়ে আলোচনা হচ্ছে। কেমন? তোমরা জানো অনেকেই যারা কাল নিয়ে কাজ করছে, টাইম, কাল নিয়ে কাজ করছেন, তো মানে পিএইচডি তে যারা করছেন, তারা এই বিষয়গুলো জানেন, মূলত জানেন। তো এইটা হচ্ছে মেন জিনিস। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। অগাস্টিন তাহলে কোন গ্রন্থে কি কি বিষয় আলোচনা করছেন, আশা করি তোমাদের বলে মানে বোঝাতে পারলাম, মানে কিছুটা হলেও বোঝাতে পারলাম। এবার তোমার তো মনে হবে যে উম, অনেকটা ওই লজিকের মতো, কাল, কাল বা টাইম, কই এটাকে তো আমি দেখতে পাচ্ছি না, মানে আমি তো ছুঁয়ে বলতে পারবো না, হাতের কাছে পেনটার মতো, মানে পেনটাকে যেমন ছুঁইতে পারছি, কালকে তো কই ছুঁইতে পারছি না। তাহলে কি অগস্টিন এখানে সত্য কথা বলেছেন? তোমার মনের মধ্যে এরকম যদি প্রশ্ন আসে, অগস্টিন এর সপক্ষে বলছেন, যে এরকম প্রশ্ন করেছেন, বলছে দেখো এর সপক্ষে আমি বলতে পারি যে কাল বা টাইম যেটা, এর কিন্তু মানে তুমি ছুঁইতে পারবে না, মানে বাহ্য অস্তিত্ব এর নেই, কিন্তু এর অস্তিত্ব কোথায় আছে বলো তো? এর অস্তিত্ব তোমার মনের মধ্যে আছে, অর্থাৎ তুমি মনের মধ্যে রেখেছো। আগামীকাল আমার সাথে এমনটা হয়েছিল, খেয়াল করে দেখো, এর পরবর্তীকালে এইটা হবে। বোঝাতে পারছি? এরকমটা একটা বিষয়। তা আমরা সবাই কিন্তু কাল বিষয়টাকে ভালো করে মানি, মানে আমরা কিন্তু ছেড়ে চলে যাই এমনটা কিন্তু নয়, আমরা কিন্তু মানি কিন্তু, হ্যাঁ, এই বিষয়টা তোমরা দেখবে আর কি, মানে বুঝলে। এবার একটা কথা বলি, উনি আহ ঘোস্টের কথা তো বলেছেন, ঘোস্ট টাইপের যে কথা, যে ওই রকম ক্ষেত্র। তাহলে এই ঘোষটা আসলে তৈরি হচ্ছে কিভাবে? এই রকম প্রশ্ন তোমার মনের মধ্যে আসতে পারে, যে হ্যাঁ, ঈশ্বরের রাজ্যে তাহলে সবাই তো সুখে রয়েছে, কিসের প্রয়োজন আছে যে এখানে মানুষ আলাদা করে ইভিলকে সমর্থন করছেন, এবং যে ঘোস্ট রয়েছে সেই রকম বিষয়গুলো কেনই বা আসছে? সবাই ভালো থাকবে, সুখে থাকবে, এমনটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে এমনটা কেন হলো? আমাদের অনেকের মধ্যে না পাওয়া থাকে। ঠিক আছে, না পাওয়া থাকে, এই না পাওয়ার তাগিদ থেকে মানুষ ভুল পথে যায়। আমি রিপিট করছি, আমাদের অনেকেরই মধ্যে না পাওয়া থাকে, এই না পাওয়ার তাগিদ থেকে মানুষ ভুল পথে যায়। যেই মানুষ ভুল পথে যাচ্ছে, তার মানে তখনই সে ঘোস্টের আন্ডারে চলে যাচ্ছে। ঠিক আছে, ইভিলের আন্ডারে চলে যাচ্ছে। উনি এই রকম ক্ষেত্রগুলোকে হলি ঘোস্ট বলেছেন। ঠিক আছে, উনি তাহলে এইরকম ক্ষেত্রগুলো কি বলছেন? হলি ঘোস্ট।
আশা করি বোঝাতে পারলাম যে কাকে উনি হলি ঘোস্ট বলছেন, HOLY, হলি, হলি ঘোস্ট, GHOST, হলি ঘোস্ট বলছেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা ডক্ট্রিন অফ অরিজিন সিন ছিল একটা জায়গা, না থাক, ওটা পরে একটু ব্যাখ্যা পাঠিয়েছি, ছেড়ে দাও। নেক্সট আমরা যাই তাহলে অ্যানসলেম। ঠিক আছে, অ্যানসলেমে যাই। অলরেডি আমি দেখতে পাচ্ছি আহ, অনেকটা সময় চলে গেছে, 40 মিনিট অলরেডি গন। অ্যানসলেম কারো তারা নেই তো আজকে? কি গো, যে কজন আছো, আমি জানি না কারা কজন আছো, তারা নেই তো? মানে বাড়িতে বকে দেবে না তো? সব চুপচাপ কেন, শান্ত হয়ে আছো কেন? নাকি কেউ নেই আজকে? আছো তো? হ্যাঁ দাদা আছি। তারা নেই তো? কেউ বকে দেবে না তো? না দাদা। এই তো। চলো আমরা একটু অ্যামসলেম নিয়ে কয়েকটা জিনিস একটু লিখে নিই, তারপর আবার একটু বোঝার চেষ্টা করবো, কেমন? কয়েকটা জিনিস আগে লেখো। আমরা আজকে যে তিনটে আহ, গ্রন্থ, ঠিক আছে, যে তিনটে গ্রন্থ পড়বো, সেই তিনটে গ্রন্থ হলো এই যে, এই তিনটে: প্রসলোজিয়ান, মনোলজিয়ান, আর এই যে কার্ডিউস হোমো। বিশ্বাস করো বাবু, এর মানে এর যে আর একটা সমার্থক শব্দ এরকম, এই সমার্থক শব্দ আসে না, এইটাই দেয় পরীক্ষার সময়। ঠিক আছে, বহুবার দিয়েছে পরীক্ষায়, আমি বাড়িয়ে বলছি না, কিছু বলছি না, বহুবার পরীক্ষায় দিয়েছে। প্লিজ নিজের খাতায় নোট ডাউন করো। ওকে, নিজের খাতায় নোট ডাউন করো যে অ্যামসলেম, অ্যানসলেমের যে তিনটে গ্রন্থ নিয়ে আমি আজকে আলোচনা করব, এখন আলোচনা করব, সেই তিনটে গ্রন্থ হচ্ছে এইটা: প্রসলোজিয়ান, মনোলজিয়ান, আর হচ্ছে কার্ডিউস হোমো। এই তিনটে গ্রন্থ। ঠিক আছে, যতটুকু আমাদের প্রয়োজন, এমনটা নয় যে তার সম্পূর্ণ বায়োডাটা আমাদের প্রয়োজন। আমাদের তার বায়োডাটা প্রয়োজন নেই, বিশ্বাস করো। যতটুকু প্রয়োজন ততটুকুই আলোচনা করব। বায়োডাটা গুলো সেগুলো বোধহয় কোনো মাস্টার্স লেভেলের ক্লাসে হতে পারে, কোনো টিচার হয়তো চাইলে তিনি সেই বিষয়ে কিছু আলোচনা করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে চাকরির পরীক্ষায় কারো বায়োডাটা আসবে, বরং তার কাজকর্ম সম্পর্কিত আসে। চলো, তাহলে আমরা এই তিনটে বিষয় তোমরা তোমাদের খাতার মধ্যে অলরেডি লিখে ফেলেছো। এবারে 1 2 3 4 করে জাস্ট চারটে কথা লেখো, প্লিজ, জাস্ট চারটে কথা লেখো, চারটে ইম্পর্টেন্ট। লেখো, 1 নম্বর দিয়ে লেখো: অ্যানসলেম, অ্যানসলেম অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে স্বীকার করেছেন। ঠিক আছে, যেমন অগাস্টিন কিন্তু মেন যে পার্টটা স্বীকার করছেন সেটা হচ্ছে টেলিওলজিক্যাল আর্গুমেন্ট, আর এদিকে অ্যানসলেম কিন্তু মেন যে আর্গুমেন্টটা স্বীকার করছে সেটা হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। তাহলে অ্যানসলেম কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে স্বীকার করছেন। ঠিক আছে, অ্যানসলেম কি করছেন? অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে স্বীকার করছেন। মীনাক্ষী সহ বাদ বাকি যে সকল মেয়েরা রয়েছে সবাই কিন্তু মন দিয়ে পড়ো। আমি জানি না মীনাক্ষী আছে কিনা, ও তো চলে যায় মাঝে মধ্যে, তাই জন্য নামটা করলাম। অ্যানসলেম অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে স্বীকার করেছে। ওকে, এবার একটা জিনিস খুব মানে কি বলে, মানে বোঝার সুবিধার্থে তুমি লেখো, মানে ওর সাথেই কোনো ইয়ে দিও না, ছেড়ে বেরিয়ে যাও না। অ্যানসলেম ছাড়াও ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, হেগেল, ব্র্যাডলি। অ্যানসলেম ছাড়াও ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, হেগেল আর হচ্ছে ব্র্যাডলি বা ব্র্যাডলে, যেটা ইচ্ছা লেখো। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, হেগেল, ব্র্যাডলে, এনারাও স্বীকার করছেন অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। ওকে, এনারাও অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে স্বীকার করছেন। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, হেগেল আর ব্র্যাডলে, এনারাও স্বীকার করছেন অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। অন্টোলজিক্যাল মনে হয় বাংলায় এরকমটা হয় লক্ষণা ভিত্তিক যুক্তি, এরকমই হয় বোধহয়। আমার মনে হয় ইংরেজিগুলো সুবিধাজনক, বাংলাগুলো বড্ড বেশি খটোমটো। আমার গুলিয়ে যায়, সরি, তোমাদের হয়তো মনে থাকে, আমার গুলে। তো অন্টোলজিক্যাল আর্গুমেন্ট হচ্ছে কি কি বললাম: ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, হেগেল, ব্রাডলি, এরাও স্বীকার করছেন। ওকে, এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের কথা তো বলছো, কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কোথায় আলোচনা হয়েছে? এটা তারপরে একটা 1 2 3 4 করে যেমনটা লিখছো লিখে দেখো। লেখো, অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে অ্যানসলেম প্রসলোজিয়ান গ্রন্থে আলোচনা করেছে। ওকে, অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে অ্যানসলেম প্রসলোজিয়ান গ্রন্থে আলোচনা করেছে। মানে কোন গ্রন্থে পাওয়া যায়, হুট করে যদি দিয়ে দেয় তোমার পরীক্ষায়। তো
তো সেটা হচ্ছে প্রসলোজিয়ান গ্রন্থে তিনি করেছেন। যে কথাটা এখন বললাম এটা বিপিএসসির জন্য গুরুত্বপূর্ণ। প্রসলোজিয়ান গ্রন্থে আলোচনা করেছেন। ভালো করে লেখো বাবা। নেক্সট। আচ্ছা, আহ, ইনি কিন্তু প্লেটোপন্থী ছিলেন। তাহলে খুব স্বাভাবিকভাবে প্লেটোর যে সামান্যমূলক যে মতবাদ, ঠিক আছে, বা ইউনিভার্সাল যে যে মতবাদ, সেই মতবাদটিকেও কিন্তু ইনি স্বীকার করছেন। ওকে, তাহলে অ্যানসলেম কিন্তু প্লেটোপন্থী ছিল। তাই জন্য এটাই হচ্ছে ব্যাপারটা। লেখো, এই পার্টটাও লেখো। একটা পার্ট আমি কোথায় লিখছিলাম, দেবো দেবো বলে মনে করলাম। এবার আর একটা লেখো, অ্যানসলেমের অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে কান্ট সমালোচনা করেছেন। এটাও বহুবার পরীক্ষায় এসেছে। অ্যানসলেমের অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে কান্ট অস্বীকার করেছেন, সরি, কান্ট অস্বীকার করেছেন বা সমালোচনা করেছেন। ঠিক আছে। আচ্ছা, এটা অন্তত বলে দিই, আহ, এই কার ডিউস হোমো, এই যে গ্রন্থ না, এটা মানে লেখার দরকার নেই, এটা জাস্ট শোনো যে কার ডিউস হোমো এই যে গ্রন্থে, দেখো এনারা, আমি আবারও বলছি, এরা খ্রিস্টান ছিল। এবং এরা এরা খ্রিস্টান ছিলেন, তার মানে কিন্তু যিশু যিশুকে কিন্তু এরা অবতার বলে মানতেন, তাই না? তাহলে যিশু যেহেতু অবতার, তাহলে আমরা যেমন, মানে বাঙালিরা বা আমরা যখন মনে করি যে হচ্ছে বিষ্ণুদেব তিনি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, এনারা মনে করছেন যে ঈশ্বর বা গড তিনি যিশু রূপে জন্মগ্রহণ করেছেন। ওকে, আবারও বলছি, ঈশ্বর বা গড ঈশ্বর বা গড তিনি যিশু রূপে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ মানে ঈশ্বর যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, ঈশ্বর যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, সেইটা আলোচনা হয়েছে এই গ্রন্থের মধ্যে, কার ডিউস হোমো এই গ্রন্থটার মধ্যে। মানে ঈশ্বর যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, সেই মূলক আলোচনাটা হয়েছে কার ডিউস হোমোতে। ঠিক আছে, তোমরা চাইলে একটু লিখে রাখতেই পারো যতটুকু বললাম। আমার মনে হয় লিখলে লেখা যেতে পারে, খুব একটা ভুল হবে না। লেখো। ঠিক আছে, এবার তোমাদের কয়েকটা জিনিস বলবো বাবা। ইয়ে করো, কি বলে, স্ক্রিনশট নাও। এটা স্ক্রিনশট নাও তো, মানে এই এই পার্টটা, এটা নাও। নেক্সট আর একটা পার্ট আছে, এটাকেও নাও, এটাও স্ক্রিনশট নাও। প্রসলোজিয়ানের চ্যাপ্টার 3, প্রসলোজিয়ান। কোথায় কোন কোন গ্রন্থে কোন কোটেশনটা খুব গুরুত্বপূর্ণ, এই 8টা রকমের রয়েছে, একটু তোমরা, পরীক্ষায় এসেছে বুঝলে তো, তাই জন্য আমি ভাবলাম যে না, দিয়েই দিই, বেকার ইয়ে করে লাভ নেই। খুব আসে, খুব আসে পরীক্ষায়, ভীষণ আসে, তাই ভাবলাম দিয়েই দিই। আশা করি তোমরা লিখে নিতে পেরে, মানে স্ক্রিনশট নিয়েছো, তাই না? উনি গডের এক্সিস্টেন্স সম্পর্কে এই কথাটা বলছেন। এটা একটা নিয়ে নাও, এটার স্ক্রিনশট একটা নাও। সময় পেরিয়ে যাচ্ছে, আমাদের অনেকটা এগোতে হবে। দাদা 4 নম্বর স্লাইডটা একবার দেখাবে? মানে শুধুমাত্র 4? হ্যাঁ, 4 নম্বরটা। তুমি বাপি বলছো? হ্যাঁ, বলছি তুমি কি বাপি বলছো? না আমি সুব্রত বলছি দাদা। আচ্ছা, সুব্রত, নাও এটা। তুমি তো পাবে না তারপরে, নিয়ে নাও। ঠিক আছে দাদা, হয়ে গেছে, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ওকে, নিয়ে রাখো, কাজে দেবে পরে, ভীষণ কাজে দেবে। এই একটা কথা বলো,
নেক্সট সপ্তাহে কি আমি তোমাদের কি প্রি সক্রেটিকটা পড়িয়ে দেবো? হুম? হ্যাঁ দাদা। প্রি সক্রেটিক নিয়েও হ্যাঁ, তোমার কোনো পড়িয়ে দাও। ঝামেলা হয়নি, বুঝিয়ে গেছি। প্রি আর সক্রেটিক। বলছি দাদা, এই যে মিডিয়েভেলে যেরকম ওই যে বৈশিষ্ট্যগুলো প্রথমে দিয়েছো না, ওটাও প্রি সক্রেটিসে ওই বৈশিষ্ট্যগুলো একটু দিয়ে দিও। ঠিক আছে, ঠিক আছে। তা আমি চেষ্টা করব কতটুকু দেওয়া যায়। ঠিক আছে। সবটা যে মানে আহ, মানে তোমার মনোভূত হবে বা আমার মনের মতো হবে এমনটা নাও হতে পারে, কারণ এখন আমার কাছে রেডি নেই। ঠিক আছে, এখন আমার কাছে রেডি নেই, মানে আছে, মানে আলাদাভাবে তোলা আছে, কিন্তু সেইগুলোকে নিয়ে আমি এখানে কখনো ইউজ করবো না। আমাকে নিজেকে পড়ে নিজেকে তৈরি করে নিতে হবে, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে কি এটা ক্লোজ হচ্ছে? এটা দরকার নেই। চলো আমরা অ্যাকুইনাসে যাই। অ্যাকুইনাসে কি গল্প আছে একটু দেখার চেষ্টা করবো। অ্যাকুইনাসে উম, আমরা যেটা নেব সেটা হচ্ছে, এখান থেকে দরকার নেই, এগুলো গল্প লেখা আছে। এটা 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 নাও, এটা নাও, এটা নাও। আর হচ্ছে ততক্ষণে কিছু লেখো। অ্যাকুইনাসের কয়েকটি গ্রন্থ আছে, যে গ্রন্থগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হুম, অ্যাকুইনাসের গ্রন্থগুলো চিনবে কি করে বলো তো? সাম্মা থিওলজিয়া, তারপর ডিই দিয়ে স্টার্ট হয়, এরকম বেশ মজার মজার। তো চলো লেখো। আহ, 1 নম্বর দাও, মানে অ্যাকুইনাসের গ্রন্থ আমরা চারখানা, মূলত মূলত চারখানা থেকে আজকের বিষয়বস্তু করা। তো সেই চারটেই তোমরা লেখো। 1 নম্বর হচ্ছে সাম্মা থিওলজিয়া, এস ইউ ডাবল এম এ, SUMMA, সাম্মা বা সাম্মা বা সুম্মা, এরকম কিছু একটা হবে, হয়তো হয়তো আমি বানান আমার হয়তো ঠিকঠাক আসছে না, এমনটা হতে পারে। সাম্মা বা সুম্মা, SUMMA। তারপর থিওলজিকা, থিওলজিটা লেখো, থিওলজি, THEOLOGICA, থিওলজিকা, থিওলজিকা, LOGICA। সাম্মা থিওলজিকা হলো, তারপর একটা কমা দাও, বা 2 নম্বর যদি লিখতে চাও তো লেখো, মানে পরের আর একটা, সাম্মা কন্ট্রা জেন্টাইল, SUMMA, সাম্মা বা সুম্মা, একটু ছেড়ে লেখো, কন্ট্রা, CONTRA, কন্ট্রা। আমার মনে হচ্ছে আমি যে 10:30 অব্দি পড়াবো, কেন জানি না মনে হচ্ছে। তারপর হচ্ছে জেন্টাইল, GENTILES, জেন্টাইল। যাদের বাড়িতে মা বাবা বসে আছে অপেক্ষা করছে, ওদেরকে বলে দাও যে টাইমটা জানি তো, যে 10:30 পরে। জেন্টাইল, GENTILES, জেন্টাইল, সাম্মা কন্ট্রা জেন্টাইলস। হয়েছে। তারপরে আর একটা গ্রন্থ লেখো, মানে শুধু দিয়ে একটুখানি ছাড় দেবে, বুঝলে তো? দিয়ে একটুখানি, একটু ছেড়ে দেবে, একটু ছেড়ে দেবে। ডিই, রেজিমাইন, রেজিমাইন, REGIMINE, রেজিমাইন। প্রিন্সিপাম, প্রিন্সিপাম, প্রিন্সিপাম এরকম একটা হয়, PEI। স্পেলিং গুলো বলছি, কিছু মনে করো না, কারণ আমার মনে হয় বলে দেওয়াটা উচিত, হয়তো ভুল হয়ে যেতে পারে। প্রিন্সিপাম, PEIM, CIPUM, CIPUM। এই দেখো, এখানে আছে সাম্মা কন্ট্রা জেন্টাইল, ঠিক আছে, সাম্মা থিওলজিকা, এই গ্রন্থগুলো এখানে নাম লেখা আছে। হ্যাঁ, তো কি বললাম? রেজিমাইন, প্রিন্সিপাম, এবার কমা দিয়ে লাস্ট আর একটা লেখো, DEDENTENTENT। লেখো, ধীরে ধীরে লেখো, তাড়াহুড়ো করো না, ভুল হয়ে যেতে পারে, মানুষ তাড়াহুড়োতেই ভুলভাল কাজ করে ফেলে। DED, তারপরে ENTENT, তারপরে একটু ছেড়ে লেখো ইটি, ফের একটু ছেড়ে লেখো এসেনশিয়া, ESSENTIA, ESSENTIA, এসেনশিয়া।
ESSENTIA হয়েছে? হয়েছে কি বলো, তাহলে আমি পরে এগোবো। হয়েছে গো? একবার তো মুখ ফুটে বলো। হ্যাঁ দাদা, ওকে, হয়েছে। লক্ষ্মী মেয়ে, চলো। ঈশ্বরের ধারণা, তিনি বলছেন, মানে তারপরে একটা পয়েন্ট করে লেখো, ঈশ্বরের ধারণা ইনেট আইডিয়া বা সহজাত না হলেও, ঈশ্বর, আমি আবার বলছি, মানে এটা তুমি লিখলে লেখো, না লিখলে না লেখো, ঈশ্বরের ধারণা ইনেট আইডিয়া বা সহজাত না হলেও, না হলেও ঈশ্বরের ধারণা 5 প্রকার বা 5টি যুক্তি তিনি দিচ্ছেন। এই প্রশ্নটা সম্ভবত এবারে বিপিএসসি তে ভুল করেছিল, ভুলভাল দিয়েছে। তো ঈশ্বরের ধারণা 5 প্রকার, তাহলে সেই 5টা যে উনি যে প্রকার বা 5টা যুক্তি দিয়েছেন সে কটা আমরা এখন লিখে ফেলি, কেমন? ওটা কাজে দেবে যে কোন কোন 5টা আছে। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর করে লিখবো, বা ABCD দিয়ে লেখো। আমি মূলত আমার খাতায় এরকম ABCD দিয়ে লিখতে পছন্দ করি, তো ABCD করে লেখো। আচ্ছা, তো এ দিয়ে লেখো প্রাইম মুভার। প্রাইম মুভার, গতিময়তার কথা বলছে। প্রাইম মুভার, PRIME, প্রাইম মুভার, MOVER, প্রাইম মুভার। তারপর বি নম্বর দিয়ে লেখো ফার্স্ট কজ। ফার্স্ট কজ, বি নম্বর দিয়ে লেখো ফার্স্ট কজ। তারপর সি নম্বর দিয়ে লেখো কন্টিনজেন্ট। কন্টিনজেন্ট বা আপতিক যে হয় না, তোমরা জানো, ছোটবেলা থেকে পড়ে পড়ে বড় হয়েছে। কন্টিনজেন্ট or cosmological argument, contingent or cosmological argument, contingent or cosmological argument। না জানি কে মেসেজ করছে, আমি তো দেখতেই পাচ্ছি না। আর আমি কিন্তু বলেছিলাম যে মেসেজ আমাকে করবে না, কারণ আমি মেসেজ দেখবো না, কিন্তু এই টাইমে কেনই বা করছে? আর বলেছিলাম যদি লেফট হয়ে যাও কোনো প্রকারে, না, এই তো এটা করছে। আচ্ছা, কি যেন বললাম? আহ, প্রথমটা বললাম প্রাইম মুভার, তারপরে হচ্ছে ফার্স্ট কজ, তারপরে বললাম কন্টিনজেন্ট অর কসমোলজিক্যাল আর্গুমেন্ট। কন্টিনজেন্ট অর কসমোলজিক্যাল আর্গুমেন্ট, সি নম্বরটা লেখো কন্টিনজেন্ট অর কসমোলজিক্যাল আর্গুমেন্ট। কন্টিনজেন্ট অর কসমোলজিক্যাল আর্গুমেন্ট। তারপর ডি নম্বরে লেখো, ডি নম্বরে লেখো অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু, অ্যাবসোলিউট ভ্যালু অর argument for the best, or argument for the best, 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 or argument for the best, or from graded excellence, or from graded excellence, or from graded excellence, or from graded excellence, GRADED, GRADED, কেউ বানান ভুল করবে না, গ্রেডেড এক্সেলেন্স। আর ই নম্বর বা 5 নম্বর যেটা, সেটা হচ্ছে ফাইনাল ডিজাইনার। ডিজাইনার, বুঝছো তো? ফাইনাল ডিজাইনার অর থিওলজিক্যাল আর্গুমেন্ট, অর থিওলজিক্যাল আর্গুমেন্ট। এইগুলো দিয়ে না উনি যুক্তি খাড়া করছেন, গড সম্পর্কিত যে যুক্তিগুলো, এগুলো দিয়ে উনি যুক্তি খাড়া করছেন। আমি আর একবার জাস্ট রিপিট করছি, কারো যদি কোনো জায়গায় মানে হয়ে যায়, তাহলে সে একবার মিলিয়ে নাও। প্রাইম মুভার, নেক্সট হচ্ছে ফার্স্ট কজ, তারপরে হচ্ছে কন্টিনজেন্ট অর কসমোলজিক্যাল আর্গুমেন্ট, তারপরে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অর আর্গুমেন্ট ফর দ্য বেস্ট অর ফ্রম গ্রেটেড এক্সেলেন্স, তারপরে নেক্সট হচ্ছে ফাইনাল ডিজাইনার অর থিওলজিক্যাল আর্গুমেন্ট। ওকে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? বলো বাবা, ক্লিয়ার? ক্লিয়ার?
এটা আছে তো? এই তিনটে এবিসি মানে প্রথম যে তিনটে, এই তিনটে হচ্ছে কসমোলজিক্যাল আর্গুমেন্ট। দেখো আমি তো আমার এরকম করে বোঝানোর চেষ্টা করছি, তুমি তোমার খাতায় কিভাবে করবে আমি জানি না। এই তিনটে হচ্ছে কসমোলজিক্যাল। ওকে, আচ্ছা। গড হচ্ছে আনমুভ মুভার, এই কথাটা যেমন অ্যাকুইনাস বলছেন, ঠিক তেমনি আমরা সিমিলারলি আরো একজনের দর্শনেও পাই। বলো তো কে বা কার দর্শনে পাই? তোমাকে প্রশ্ন করছি, বলো। অ্যারিস্টটল। অ্যারিস্টটল, ভেরি গুড। লক্ষ্মী মেয়ে, এই জন্য বলে মেয়েরা কেন এগিয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যানসলেম, মানে একটা পয়েন্ট করে লেখো। অ্যানসলেম অ্যানালজিক্যাল, অ্যানালজি কিন্তু, হ্যাঁ, অ্যানালজিক্যাল প্রেডিকশনের কথাও বলেছেন। ঠিক আছে, অ্যানালজিক্যাল, অ্যানালজি, অ্যানালজি। হ্যালো দাদা। হ্যাঁ বাবা বলো। হ্যালো। শুনছি বাবা, বলো। হ্যাঁ দাদা, বলছিলাম ওই, হ্যাঁ 3 নম্বরটা আমি লেফট দিলাম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কন্টিনজেন্ট বা আপতিক জাতীয়, বুঝলে তো? কন্টিনজেন্ট অর কসমোলজিক্যাল আর্গুমেন্ট। Cosmology, হ্যাঁ। আচ্ছা, 4 নম্বরটা করুন। বললাম তো, আর কি, আর কোনটা বলবো? 4 নম্বরটা চার ফাইনাল নম্বর ডিজাইনার। আচ্ছা, 5 নম্বর হচ্ছে ফাইনাল ডিজাইনার অর থিওলজিক্যাল আর্গুমেন্ট, অর থিওলজিক্যাল আর্গুমেন্ট। উনি আসলে, এবার আমি আমার বক্তব্যে আসছি, উনি আসলে টেলিওলজিক্যাল যে বক্তব্য, সেই বক্তব্যগুলো দিয়ে কিন্তু গডের অস্তিত্ব প্রমাণ করবার চেষ্টা করেছেন। ঠিক আছে, উনি বলছেন, উনি বলছেন যে গড কি না, গড হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি অফ পারসেপশন। ঠিক আছে, গড কি না, গড হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি অফ পারসেপশন। ঠিক আছে, এটাও তোমরা লিখে রাখতে পারো যে উনি বলছেন গড হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি অফ পারসেপশন। এবার তোমাদের কয়েকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করব। দেখো, আমি আবারও সেই পুরনো সেই কাসুন্দি যেটা বলে, সেই পুরনো কাসুন্দিতে ফিরে যাচ্ছি। সময়টা এমন পিরিয়ড চলছিল যে টাইমটাতে আহ ধর্মকেন্দ্রিক একটা সময়। তাহলে সেই ধর্মকেন্দ্রিকতার মধ্যে অ্যাকুইনাস এমন আরো একজন কট্টরপন্থী, যিনি ধর্মগ্রন্থকেই মেইন বলেছেন। ধর্মগ্রন্থের বাইরে যা কিছু আছে তার কোনো কিছুই চরম সত্য নয়, কোনো কিছুই নয়। ধর্মতত্ত্বই হচ্ছে চরম বিষয়, তার বাইরে অন্য কোনো কিছু নেই। ঠিক আছে, এটা কিন্তু উনি বলছেন না, তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট একটুখানি শোনো, তাতেই হবে। উনি এমন কথা বলছেন যে আমরা যে, এটা তোমরা দিয়ে নিয়ে নিয়েছো, স্ক্রিনশট নিয়েছো, পরেরটা দিয়ে। আহ, উনি উনি বলছেন যে আমরা, মানে আমরা আমরা সাধারণ মানুষরা, আমাদের প্রত্যেকের উচিত দার্শনিকদের মতো সত্য অনুসন্ধান করা। ওকে, আমাদের প্রত্যেকের উচিত কি, দার্শনিক, দর্শন তোমরা জানো, মানে যারা দর্শন চর্চা করে তারা সত্য অনুসন্ধান করে। তো আমাদের প্রত্যেকেরই উচিত দার্শনিকদের মতো সত্য অনুসন্ধান করা, এবং এই সত্য অনুসন্ধান করতে গিয়ে, যা কিছু আমাদের কাছে সীমিত বিষয়, সেই সীমিত বিষয়গুলোকে আমরা অতিক্রম করব, করে আমরা একটা টাইমে কিন্তু গডের কাছে পৌঁছবো। তার মানে আমাদের লক্ষ্যটা বা ওয়ে বা পথটা কোথায়? একদম সেই ছিল গড। এই গডের কাছে কিন্তু আমরা পৌঁছচ্ছি। তো সীমিত বিষয়গুলোকে আমাদেরকে অতিক্রম করে 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 উনি এরকম বলছেন যে আমাদেরকে অনেক মানে অনেক বাধা আসবে, অনেক বিষয় আসবে, যেগুলোকে অতিক্রম করে 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 একটা সময় আমরা কিন্তু গডের কাছে গিয়ে পৌঁছবো। কিন্তু যে পথ দিয়ে আমরা যাব, সেই পথে কিন্তু বাধা প্রচুর আসবে। এমনটা নয় যে মানে সহজ পথ হবে, এমনটা নয়। উনি কিন্তু বলেননি, উনি বলছেন যে পথে কিন্তু বাধা প্রচুর আসবে, আমরা সেই পথটাকে অতিক্রম করে করে অ্যাট এ টাইম আমরা যাব, এন্ড অফ দ্য ডে আমরা যাব কিন্তু গডের কাছে। ঠিক আছে, উনি বেসিক্যালি ওনার যদি দর্শনে আমরা যদি একটুখানি তাকাই, আমরা অনেক সময় বলি না যে
কান্ট যিনি ছিলেন তিনি বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ, তাই না, তাদেরকে একত্র করেছেন। তোমরা জানো বহুবার পরীক্ষা এসেছে, বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদকে একত্র করে উনি ওনার থিওরি দিয়েছেন। এবং ওনার ঝোঁকটা ছিল বা হচ্ছে ঝুঁকে যাওয়ার যে বিষয়টা ছিল, ওই ক্রমশ প্লেটোর মতো গিয়ে ওই বুদ্ধিবাদের দিকে ঝুঁকে গেছিলেন। কিন্তু মানে সব থিওরিকে বাদও দেননি, বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ দুটোকেই উনি নিচ্ছেন, সমন্বয় করেছেন। আমরা কিন্তু অ্যাকুইনাসের দর্শনে ঠিক এরকম সমন্বয়কারী জিনিস দেখতে পাবো, যেখানে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদকে উনি রিজেক্ট করছেন না, বরং অ্যাকসেপ্ট করছেন, এবং অ্যাকসেপ্ট করে উনি কিন্তু এগোচ্ছেন। ঠিক আছে, দুটোকে নিয়ে একসাথে কিন্তু এগোচ্ছেন। আচ্ছা, এবার অ্যাকুইনাস এমনই একজন ব্যক্তি ছিলেন, জানো তো। ধরে নাও, আমি জাস্ট সাপোজ বলছি, আমি মানে খুব বেশি ইয়েতে নেই, মানে থিওরিতে নেই, এরপর আমি প্রশ্নের পার্টে যাব। ধরো আমার মধ্যে একটা সীমিত পরিমাণে জ্ঞান আছে, তোমার মধ্যে জ্ঞান আছে সীমিত পরিমাণে, তোমার পাশে যিনি বসে আছেন তার মধ্যেও একটা সীমিত পরিমাণে জ্ঞান আছে। এই জ্ঞানগুলোকে না অনেক সময় বলি, আমরা অনেক সময় রেগে গিয়ে বলি না, এই তুমি কিছু জানো না, চুপ করে যাও। অনেক সময় বলি তুমি কিছু জানো না, চুপ করে যাও, এই তুমি বেশি বক বক করবে না। উনি কিন্তু সবসময় বলতেন যে তোমার মধ্যে যে জ্ঞানটি আছে এবং আমার মধ্যে যে জ্ঞানটি আছে, এই সকল জ্ঞানই কিন্তু ভালো জ্ঞান। ঠিক আছে, এই জ্ঞানগুলোকে নিয়েই বা জ্ঞানের ওপর ভিত্তি করে আমরা কিন্তু এই জ্ঞানের উপর ভিত্তি করে আমরা ধর্মকে আশ্রয় করে আমরা যাই গডের দিকে। মানে জ্ঞানটাকে বাদ দিয়ে, ধরে নাও যে জ্ঞান জ্ঞান নেই, সাপোজ বলছি আমাদের কারো কাছে কোনো জ্ঞান নেই, কোনো কিছু নেই, তাহলে সে কি কোনোভাবে কোনো ধর্মকে অ্যাকসেপ্ট করতে পারবে? কোনোভাবে কি গডের কাছে যেতে পারবে? তা পারবে না। তাহলে সে তার জন্য কি করতে হবে? জ্ঞানটাকে নিয়ে আমাকে মানে নলেজকে নিয়ে আমাকে রিলিজিয়ানকে সাথে নিতে হবে, নিয়ে আমাকে গডের কাছে যেতে হবে। এইরকম ভাবে কিন্তু ওনার ওয়ে বা ফ্লো চার্টটা এইরকম ভাবে কিন্তু ছিল। ঠিক আছে, এটা নাও, এটা নাও। নেওয়ার পরে এবার আমি তোমাদেরকে কয়েকটা পার্ট, যেটা পরীক্ষাতে এসেছে বা আসবে এরকম পার্ট আমি কয়েকটা লেখাতে চাইছি। ওকে, আশা করি তোমরা নিয়েছো। এবং এত অবধি গিয়ে আমার কিন্তু মানে প্রেজেন্টেশনটা কমপ্লিট হলো। ঠিক আছে, আমার প্রেজেন্টেশনটা এতটা অবধি কমপ্লিট হলো, এবং আমি প্রশ্ন কিভাবে আসতে চলেছে ওইটা নিয়ে আমার নেক্সট পার্টে আমার আলোচনা করবো। ওকে, সো এই প্রেজেন্টেশনটা দেখবার জন্য তোমাদের ধন্যবাদ। কেমন? আচ্ছা, এবার আমি তোমাদের কিছু আহ, বিষয়বস্তু সম্পর্কে জানাবো, বোঝাবো। এবার দেখি তো বাবু কতজন আছে এখানে। অজয় আছে, বাপি, গোবিন্দ, ইন্দ্রাণী, জীবনের, যাই হোক, এরা সবাই বাড়ির ছেলে মেয়েরা থেকে যাবে, অসুবিধা নেই। চলো, এবার কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে রাখি। বলো তো বাবু, সিটি অফ গড এই গ্রন্থটি কার রচনা? অগাস্টিন দাদা, ভেরি গুড, অগাস্টিন। ভেরি গুড। ফাইভ প্রুফস অফ ফাইভ প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। আমি আবার বলছি, রিপিট করছি, ফাইভ প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। ফাইভ প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, এই যে কথাটা বা এই টার্মটা কার সাথে যায় বলো? অ্যাকুইনাস। অ্যাকুইনাস, গুড, ভেরি গুড। আচ্ছা, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কে সমালোচনা করে দিয়েছেন এমন কারোর নাম বলতে পারবে? কান্ট। বাহ, লক্ষ্মী ছেলে। নেক্সট আর একটা বলছি, আমি না তোমাদেরকে একটা কোটেশন, ঠিক আছে, কোটেশনটা তুমি যদি ধরতে পারো তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি তোমাদের শেখাতে পেরেছি, না ধরতে পারলে আমার ব্যর্থতা। দেখো, খুব ভালো করে শুনবে। অল থিংস ওয়ার ক্রিয়েটেড গুড বাই গড অ্যান্ড ইভিল ইজ এ কারাপশন দ্যাট দ্যাট গুড, এরকম একটা ছিল, অফ দ্যাট গুড, এইরকম যে যে কথাটা বললাম, এটা কার দর্শনের সাথে যায়? যে তিনজন ফিলোসফার, অগাস্টিন। বাহ, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম অফ ইভিল এইটা কার দর্শনের সাথে যায়? অগাস্টিন। অগাস্টিন। ওকে। অ্যানালজিক্যাল আর্গুমেন্ট
অ্যানালজি, হ্যাঁ, অ্যানালজিক্যাল আর্গুমেন্ট বা অ্যানালজিক্যাল প্রেডিকশন কার দর্শনে আমরা পেয়েছি? অ্যানসেলাম। হুম। অ্যানসেলাম। আচ্ছা। উম, আর কিছু দাঁড়াও, এবার কয়েকটা পার্ট তোমার লেখো তো। অগাস্টিনে ছিল গড ইজ ওমনিপোটেন্ট, এরকম একটা কথা ছিল, জানো তো? লেখো তো এটা, এটা লেখা নেই তোমাদের কাছে। গড ইজ ওমনিপোটেন্ট, OMNIPOTENT, ওমনিপোটেন্ট, গড ইজ ওমনিপোটেন্ট। কার কাছে লিখবো দাদা? অগাস্টিন, গড ইজ ওমনিপোটেন্ট, ইভিল ইজ প্রিভেশন অফ গুড, এগুলো তোমরা পারবে, একটু দিয়ে লাভ নেই, ছেড়ে দাও, এটাই যাবে। উম, আর দেখবে SIN সিন দিয়ে যদি কোনো কোনো শব্দ থাকে, তাহলে সেটাও কিন্তু তোমরা অগাস্টিনের কাছে নিয়ে যাবে। আচ্ছা, আর কি কি দেব? দাঁড়াও। দেখো, গড আছে, ইভিল আছে, এই জাতীয় শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জাতীয় শব্দগুলো কিন্তু অগাস্টিনের দিকে যাচ্ছে, আর সব থেকে বেশি প্রশ্ন অগাস্টিন থেকে আসে। অগাস্টিন আর হচ্ছে তোমার অ্যাকুইনাস থেকে আসে, বুঝলে তো? সব থেকে বেশি প্রশ্ন দাদা, কার দিক থেকে? হোলি ঘোস্ট একটা কথা বলেছিলেন। হ্যাঁ, বলো। হোলি ঘোস্ট জিনিস, হোলি ঘোস্ট, হোলি ঘোস্ট। হোলি ঘোস্ট জিনিস। হুম। বলো, হোলি ঘোস্ট নিয়ে কি সমস্যা আছে? দাদা, হোলি ঘোস্ট বলতে কি বুঝিয়েছিলেন এটা আমি লিখতে পারিনি, আরেকবার যদি বলেন। অগাস্টিনের ক্ষেত্রে বলছিলাম না যে হোলি ঘোস্টের কথা? হুম হুম। ওটা লিখতে হবে না, তুমি এটা মনে রাখো যে উনি আহ, আমাদের, কি বলা যায়, আমাদের মানুষের নেচার, আমাদের লাইফ সম্পর্কিত আলোচনা করতে গিয়ে, যদি তুমি এরকম এরকম ভাবে লেখো, তাহলে লিখতে পারো যে আমাদের নেচার বা আমাদের লাইফ নিয়ে আলোচনা করতে গিয়ে উনি হোলি ঘোস্টের কথা এনেছেন। এই হোলি ঘোস্ট বোঝাতে গিয়ে উনি আসলে বলার চেষ্টা করছেন যে আহ, আমাদের আহ, সমাজে, মানে ঈশ্বর সৃষ্ট সমাজে কিছু খারাপ মানুষও আছে, ঠিক আছে? এবং তিনি বলছেন, এই যে খারাপ মানুষ আছে, দুষ্টু মানুষ আছে, তোমরা যে মানুষের খারাপ করছো, তার মানে তোমাদের কিন্তু নরকে যেতে হবে। যে নরকে যাওয়ার কনসেপ্টটা তিনি দিচ্ছেন আর কি। এই প্রসঙ্গে কিন্তু উনি এই হোলি ঘোস্টের কথাটা আনছেন, যেখানে আহ, দেখো, যেখানে উনি ট্রিনিটি প্রিন্সিপালের কথা আনছেন। এই ট্রিনিটি প্রিন্সিপালটা কি কি বলতো? এক হচ্ছে, তুমি খেয়াল করে দেখবে, খুব ভালো করে মনে করে দেখো, আহ যিশুকে কখনো কিন্তু বলা হয় না যে ইউ আর এ গড, ঠিক আছে? ইউ আর ডেফিনেটলি আ গড, ঠিক আছে, অ্যাজ এ গড, এরকমটা বলে না তো, বলা হয় কিন্তু ঈশ্বরের পুত্র। খেয়াল করে দেখো, আমি কি ভুল বলছি? খেয়াল করে দেখো, ওনাকে বলা হয় যে তুমি হচ্ছে ঈশ্বরের পুত্র। তার মানে ঈশ্বর, মানে তার উপরে একজন কেউ আছে, ভালো করে ভাবো, যিশুর উপরে একজন কেউ আছে। যিশু হচ্ছে মানুষ রূপে জন্মেছেন, তাহলে যিশুর উপর তার মানে আছে উপরে আরো একজন গড আছেন, তার পুত্র হচ্ছে যিশু। ওকে, যিশুকে আবার, যিশুর রাজ্যে বা যিশুর সৃষ্ট রাজ্যে যারা রয়েছেন, সেখানে আবার অনেকে পাপ কার্য করছে। সেই পাপ কার্য করার প্রসঙ্গে উনি হোলি ঘোস্ট নিয়ে আসছেন। তাহলে এটা ট্রিনিটি প্রিন্সিপাল আমি পেলাম, কি কি পেলাম? এক হচ্ছে ফাদার, সন অ্যান্ড হোলি ঘোস্ট। ক্লিয়ার নবীন? ফাদার, সন অ্যান্ড হোলি ঘোস্ট। নবীন, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ দাদা। আশা করি হ্যাঁ তোমরা হ্যাঁ। ভুলবে না। ওকে, আর কি কি দেবো? দাঁড়াও, আছে তো অনেক কিছু, কিন্তু যাই হোক, এই গুড টুড এই সমস্ত জিনিসগুলো দেখলে, গুড গড তুমি লিখে রাখো, গুড গড ইভিল লিখে রাখো, গুড কমা গড কমা ইভিল, এইগুলো দেখতে পেলে আমি সেন্ট অগাস্টিন করে বাড়ি আসবো, লিখে রাখো। গুড গড অ্যান্ড ইভিল যদি পরীক্ষায় দেয় এরকম টার্ম গুলো, তাহলে আমি সেন্ট অগাস্টিন করে বাড়ি আসবো। না, যদিও কিন্তু আবার দেখো, গডের সাথে কিন্তু যদি ইভিল কথাটা থাকে, ওটা কিন্তু খুব খুব জরুরি, বুঝতে পারছো তো? মানে একটা এমনই কোটেশন দিল, যে কোটেশনের মধ্যে তিনটে রয়েছে, গুড আছে, গড আছে, ইভিল আছে। ইভিল থাকলে গডের সাথে বিপরীত ইভিল, গড ইভিল থাকছে, গুড থাকছে, SIN সিন, সিন কথাটাও রয়েছে, পাপ কার্য জাতীয় এরকম কিছু বিষয়, তখন কিন্তু অবশ্যই তোমাকে দিতেই হবে।
বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম। বলো। কি গো, শান্ত বাচ্চারা, বলো। হ্যাঁ দাদা।